আসসালামু আলাইকুম দর্শক। আজ আমরা কথা বলবো বিপ্লব প্রতি বিপ্লব নিয়ে। বেশ অনেকগুলো মেকানিজম আছে এই বিপ্লব এবং প্রতি বিপ্লবের যেই বিষয়টি নিয়ে বর্তমানে বাংলাদেশে কথা হচ্ছে। আমি যদি ছোট্ট করে বলি, যদি কেউ মনে করে থাকেন যে বাংলাদেশ খুবই ক্রাইসিস মোমেন্টে মানে ক্রাইসিস সময় পার করছে, কথাটি সত্য। তবে আমার কাছে যেটি মনে হয় যে বাংলাদেশ আসলে তেমন কোনো ক্রাইসিস মুহূর্ত পার করছে না। আমার দৃষ্টিকোণ থেকে বিষয়টি এমন যে আহ, বাংলাদেশ কিছুটা খাদে পড়ে গিয়েছিল, এখন খাদ থেকে জাস্ট উঠে দাঁড়িয়েছে। It's something like this. And a person who fell down and he just got up and he's walking towards his home. মানে বিষয়টা হচ্ছে এরকম। বাংলাদেশ আসলে একটু খাদে পড়ে গিয়েছিল, এখন খাদ থেকে উঠে দাঁড়িয়েছে। এখন বাংলাদেশ উইল ওয়াক ইনটু ইটস গোল। আমাদের কিছু গোল আছে, যেমন ইকোনমিক্যাল গোল। তারপর হচ্ছে আম, বাংলাদেশের পরিস্থিতিটাকে আম, সুষ্ঠু করা, নির্বাচনের একটা সুষ্ঠু পরিবেশ তৈরি করা, অ্যান্ড একটা ডেমোক্রেটিক দল ক্ষমতায় আনা। তারপর যে ইকোনমিক্যাল রিফর্মস এর থ্রুতে দেখা যাচ্ছে যে বাংলাদেশের অনেকগুলো এই ইকোনমিক্যাল রিফর্মেশনের সাথে বেশ অনেক কিছু জড়িত আছে। তো এই সব কিছুকে যদি একটা জায়গায় আনতে হয়, তবে আমাদের মনে হয় যে এই যে বিপ্লবটা ঘটে গেছে বাংলাদেশে, এই বিপ্লবের পজিটিভ দিকটাকে নিয়েই আলোচনা করা উচিত। এবং এর মধ্যে আমি তো বেশ পজিটিভ দিকটা নিয়ে আলোচনা করছিও, এবং এর মধ্যে আমি কিছু নেগেটিভ বিষয় নিয়েও কথা বলি। তবে আজকের যেই বিপ্লব এবং প্রতি বিপ্লব বা বিপ্লবের পরে ঘটে যাওয়া যে বিষয়গুলো, এইগুলো নিয়ে আমি কিছুটা আজকে আলোচনা করতে চাই। কাজ বাংলাদেশ, যেটা আমি শুরুতেই বলেছি যে বাংলাদেশ ক্রাইসিস মুহূর্ত পার করছে, দ্যাটস কারেক্ট। কিন্তু আমার চোখে আসলে ক্রাইসিস মুহূর্ত পার করছে না। আমার চোখে বাংলাদেশ আসলে জাস্ট ওয়াকিং টুয়ার্ডস ইজ গোল। বিষয়টা হচ্ছে এরকম, যেটা ক্রাইসিস মুহূর্ত ছিল, সেই ক্রাইসিস মুহূর্তটা বাংলাদেশ পার করে ফেলেছে, এটি আমার চোখে। কিন্তু ইন দি এন্ড হোল থিং ম্যাটার্স। তো আমি ওই হোল পার্সপেক্টিভের জায়গা থেকেই বলছি। আসলে দেখুন, মানব ইতিহাসে অনেকগুলো বিপ্লব ঘটেছে ইতিহাসে, মানে এই মানব ইতিহাসে যুগে যুগে বহু বিপ্লব ঘটেছে। আপনি যদি বলেন পরিবর্তনের স্বপ্নে মানুষ কিন্তু অনেক কিছু করেছে। মানুষের বিপ্লব করার পেছনে মেন ডিজায়ারটা কি? মেন ডিজায়ারটা হচ্ছে স্বাধীনতা। মেন ডিজায়ারটা হচ্ছে আমি ভালো করে আবার নতুন করে দাঁড়াতে পারবো, আমি আমার মতো দাঁড়াতে পারবো। আমি আম, আমার যে অত্যাচার, নিপীড়ন, যা যা আমি অতীতে হয়েছি, সেই জায়গাগুলো থেকে আমি আমি বেরিয়ে আসতে পারবো একটা আশা নিয়ে। কিন্তু আমরা বিপ্লব প্রতি বিপ্লব, আই মিন সরি, বিপ্লব আমরা ঘটাই। এই একটা একটা দেশ কিন্তু বিপ্লব ঘটায় এই সকল কারণেই। বাংলাদেশের এই যে বিপ্লব, এই বিপ্লবের সাথে বিশ্বের অনেকগুলো বিপ্লবের মিল আছে। বিশ্বের বেশ কিছুটা বিপ্লবের মিল আছে। আপনি যদি ধরেন আমেরিকা, তারপরে হচ্ছে আরব দেশগুলো, মানে ল্যাটিন আমেরিকা, তারপরে আরব দেশগুলো, তারপরে হচ্ছে ইউরোপ, এই জায়গাগুলোতে যতগুলো বিপ্লব ঘটেছে, এই সবগুলো বিপ্লব যদি আপনারা দেখেন, যেমন আপনি যদি পর্যালোচনা করেন, তবে দেখা যাবে যে বাংলাদেশের এবং ওই বিশ্বের ওই প্রান্তের লাতিন আমেরিকা, আরব বিশ্ব এবং হচ্ছে ইউরোপের বিপ্লবগুলো পর্যালোচনা করলেই দেখতে পাবেন যে অনেকটা মিল রয়েছে বাংলাদেশে। এবং এটা মানতেই হবে যে প্রতিটা বিপ্লবের পরেই কিন্তু রাজনৈতিক অস্থিরতা তৈরি হয়, যেটি বাংলাদেশের ক্ষেত্রে হচ্ছে। রাজনৈতিক অস্থিরতা তৈরি হচ্ছে এবং কন্টিনিউয়াস হয়ে যাচ্ছে। এবং আপনি দেখবেন যে বিপ্লবের মধ্য দিয়ে মানুষের মধ্যে কিছুটা চাহিদা তৈরি হয় যে আমার এটা চাই, আমার ওটা চাই।
কিন্তু ওই চাহিদাগুলো না আসলে বাস্তবসম্মত নয়। মানুষের যে প্রত্যাশা সেগুলো বাস্তবসম্মত হয় না। আহ, আহ, কিন্তু তার যেই জায়গাটা, প্রত্যাশার জায়গাটা, সেটা আসলে হতে একটু সময় লাগে, পরিবর্তন লাগে। কিন্তু ইনস্ট্যান্ট কোনো কিছু হয়ে যাবে সেটা কিন্তু নয়। কিন্তু সেম ক্ষেত্রে আপনি যদি বাংলাদেশকেও দেখেন, আপনি নোটিস করে দেখবেন যে বিপ্লবের পরে কিন্তু ছাত্র সমাজ থেকে নিয়ে আমজনতা ওরা কিন্তু অনেক কিছু করে ফেলতে চেয়েছে এক দুই দিনে। কিন্তু আসলে বিষয়গুলো এক দুই দিনে হয় না, কিছুটা সময় লাগে। আপনি যদি দেখেন, আমি আজকে বেশ কয়েকটি পত্রপত্রিকা পড়ছিলাম, সেখানে বিপ্লবের ব্যর্থতা নিয়ে কথা বলা হয়েছে। তবে আমি বাংলাদেশকে একটি জায়গায় সতর্ক করে দিতে চাই। এই যে আমরা বিশ্বের যে কোনো জায়গা নিয়ে যে কোনো বিশ্বের যে কোনো বিপ্লবের সাথে কিন্তু আমরা বাংলাদেশকে মিলাতে পারছি। বিষয়গুলো কিন্তু ভিন্ন হয় না। আপনি যদি দেখেন, আম, আমি যদি একটি দেশের কথা বলি, ফর এক্সাম্পল উত্তর আফ্রিকা। উত্তর আফ্রিকার একটি দেশ টিউনিশিয়া। টিউনিশিয়া একমাত্র দেশ যার উত্তরণ ঘটেছে অনেক নাটকীয়তার মধ্য দিয়ে। আপনি যদি দেখেন 2010 সালের 17ই ডিসেম্বর ওদের টিউনিশিয়াতে একটি বিপ্লব ঘটে। সেটি হচ্ছে 2010 সালের 17ই ডিসেম্বর টিউনিশিয়াতে একটি বিপ্লব ঘটে। এবং এই বিপ্লবের মধ্যে আপনি খেয়াল করে দেখবেন বিপ্লবটা কিভাবে ঘটেছে। খুবই ছোট্ট একটি জায়গা থেকে কিন্তু বিপ্লবটা ঘটেছে। রাস্তায় একজন ফুল বিক্রি করছিল। টিউনিশিয়ার যে বিপ্লবটির কথা বলছি, রাস্তায় একজন ফুল বিক্রেতা ফুল বিক্রি করছে প্রতিদিনকার মতো। একজন পুলিশ তাকে অতিষ্ঠ করে তোলে, চাঁদা দাবি করছিল এবং তাকে অতিষ্ঠ করে ফেলে। এতটাই অতিষ্ঠ হয়ে যায় যে এরপর ওই ফুল বিক্রেতা সরকারি দুর্নীতি আর নির্যাতনে অতিষ্ঠ হয়ে নিজেকে আগুনে পুড়িয়ে ফেলে। এই যে নিজেকে আগুনে পুড়িয়ে ফেললো, ঠিক ওই জায়গা থেকে কিন্তু একটা বিপ্লবের শুরু হয়ে গেল। এবং এরপর কিন্তু টিউনিশিয়াকে আর পেছনের দিকে ফিরে যেতে হয়নি। টিউনিশিয়া কিন্তু একটি বিপ্লব অর্জন করে নিয়েছে। কিন্তু এই বিপ্লবের মাঝখানে যদি আপনি দেখেন, 2011 সালের 14ই জানুয়ারি বেন আলী তার পরিবারের সদস্যদের নিয়ে সৌদি আরবে পালিয়ে যান। এই যে একটি ঘটনা ঘটলো, তাদের দেশে যে একটি বিপ্লব ঘটলো, এবং তারপরে কিন্তু ওই টিউনিশিয়ার যিনি প্রেসিডেন্ট, সে কিন্তু তার পরিবার নিয়ে সৌদি আরবে পালিয়ে গেছে, ঠিক যেমনটা শেখ হাসিনা তার পরিবার নিয়ে ভারতে পালিয়ে গেছে। এবং আম, যেমন আমি যদি দু একটি ঘটনা বলি, যেমন টিউনিশিয়া ও মিশরের শাসকদের পতন হলেও বিপ্লবের পরে কিন্তু প্রচন্ড রাজনৈতিক অস্থিরতা দেখা দেয়, যেটি বাংলাদেশেও দেখা দিচ্ছে, রাজনৈতিক অস্থিরতা। কিন্তু সেই তুলনায় আমি মনে করব যে বাংলাদেশের ওইরকম কোনো রাজনৈতিক অস্থিরতা নেই, যেমনটি আমাদেরকে প্রতি গত 16 বছর একটি ভয়ের রাজ্যে রাখা হয়েছিল, যে শেখ হাসিনার সরকার পড়ে গেলে লাখ লাখ খুন হয়ে যাবে। বিষয়টি কিন্তু হয়নি। এটি কিন্তু আসলে একটি ভুল ধারণা। খুন বাংলাদেশে কিন্তু এখনো সেভাবে হয়নি। এবং অনেকে বলতে পারেন যে হিন্দুদের উপরে হামলা, এটিও প্রপার তথ্য নয়, পুরোটাই ভুল। এবং রিউমার স্ক্যানারের কিন্তু বিভিন্ন তথ্য বেরিয়েছে, বিবিসি, আল জাজিরা থেকে সবাই কিন্তু আহ, তথ্যগুলো ফাঁস করছে যে ভারতের গণমাধ্যম যা করছে তা একটি প্রোপাগান্ডা ছড়াচ্ছে তার নিজ দেশের মানুষদের বিশ্বাস করানোর জন্য, যে বাংলাদেশে মাইনরিটিসদেরকে হত্যা করা হচ্ছে। বিষয়টি একদমই সেটি নয়। এবং সেই একটি পয়েন্ট আমি বলে দেই, প্রফেসর ইউনুস আপনার কিন্তু ওই কিছুদিন আগে, মানে এই অন্তর্বর্তী সরকার প্রধান কিন্তু কিছুদিন আগেই আহ, প্রত্যেকটি দেশের অ্যাম্বাসেডরদেরকে, মানে হাই কমিশন, বাংলাদেশি হাই কমিশনারদের কিন্তু বলেছে যে সাংবাদিকরা যেখান থেকেই আসতে চায় তাদের ভিসা যেন খুব দ্রুত প্রসেস করা হয়, সো দ্যাট দে ক্যান কাম ওভার টু বাংলাদেশ অ্যান্ড ওয়াচ দি রিয়েল সিনারিও অ্যান্ড কালেক্ট দি রিয়েল ইনফরমেশন অ্যান্ড দেন দে ক্যান পাবলিশ ইট। এবং এই ক্ষেত্রে উনি কোট আনকোট আন্ডারস্কোর করে একটি কথা বলেছেন যে ভারতের গণমাধ্যম কর্মী তাদের উচিত বাংলাদেশে এসে রিপোর্ট কালেক্ট করা, কারোর মাধ্যমে নয়। তারা নিজেরা এসে রিপোর্টারদের থ্রুতে তারা নিজেরা এখান থেকে রিপোর্ট কালেক্ট করে নিয়ে গেলে তারা আসল চিত্রটি আশা করছি তুলে ধরতে পারবে। কিন্তু যেটি বলছিলাম, মিশরেও বিপ্লব ঘটেছে,
রাজনৈতিক অস্থিরতা হয়েছে এবং তার কিছুদিন পর কিন্তু সেনা সেনা সদস্যরা কিন্তু আবার ক্ষমতা নিয়ে নিয়েছে। তো এই যে বিষয়গুলো আপনি যদি দেখেন, টিউনিশিয়াতেও এই বিপ্লবের সময় শতাধিক মানুষকে পুলিশ হত্যা করেছে, যেটি বাংলাদেশের ক্ষেত্রেও কিন্তু হয়েছে। এবং বাংলাদেশের ক্ষেত্রেও কিন্তু যেটি হয়েছে যে দেখবেন প্রতি বিপ্লবের পরে বিভিন্ন দেশের জায়গা থেকে বিভিন্ন শক্তিধর কান্ট্রিগুলো কিন্তু কিছুটা রিয়্যাক্ট করার চেষ্টা করে, কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে এই জায়গাটিতে কিন্তু একটু বিশ্ব কিন্তু একটু নমনীয় পর্যায়েই আছে। অতএব এই পুরো আম, বিষয়টিকে যদি আমরা একটু বিবেচনা করি, তবে হচ্ছে প্রতিটা বিপ্লবের পরে একটা দেশের খুব চ্যালেঞ্জেস গুলো আসে, এবং এই চ্যালেঞ্জের পাশাপাশি না প্রচুর পরিমাণ গুজব বেড়ে যায়। এত পরিমাণ গুজব বেড়ে যায় যেটি আমরা লক্ষ্য করছি, ভারতীয় গণমাধ্যমগুলো কিন্তু প্রচুর গুজব ছড়াচ্ছে এবং ভিন্ন ভিন্ন ইস্যু তৈরি করে তারা কিন্তু বাংলাদেশের এগেনস্টে একটা চিত্র তৈরি করতে চাচ্ছে বিশ্বে, কিন্তু এই ফাঁদে কিন্তু বাংলাদেশ পা দেয়নি। এবং ধন্যবাদ বিবিসি, আল জাজিরা সহ বিশ্বের আরো আহ, শক্তিধর দেশগুলোকে, ফ্রান্স 24 সহ আরো যারা বাংলাদেশের রিয়েল চিত্রটা নিয়ে রিপোর্ট করেছে। এবং আমি আমার সামনে কিন্তু মানে দুটি ইনফরমেশন এখানে রাখা আছে। যেমন 1917 সালে রুশ বিপ্লবে রাশিয়ার জার শাসনের অবসান ঘটে, সৃষ্টি হয় বিশৃঙ্খলা, এবং সাম্রাজ্যবাদী রাশিয়ার ইতিহাসে একটি বড় বাঁক নেয়। খাদ্য ঘাটতি, সামরিক ব্যর্থতা আর স্বৈরশাসনের কারণে জনগণ বিক্ষোভে ফেটে পড়ে। এই বিক্ষোভ নতুন বিপ্লবের রূপ নেয়। মানে দেখুন, একটি বিপ্লব শেষ হতে না হতে আরেকটি বিপ্লবের রূপ নিয়েছে, যেটি আমরা বাংলাদেশে বেশ কয়েকদিন ধরে চর্চা করছি, যে বিপ্লবের পরে প্রতি বিপ্লবের কথাগুলো আমরা বলছি। বিষয়টি আমার মনে হয় যে বাংলাদেশের ক্ষেত্রে প্রতি বিপ্লব হওয়ার সুযোগটা অনেকাংশে কম রয়েছে। কিন্তু এই যে বাহিরের থেকে যে প্লটিংস গুলো করা হয়েছে, ফর এক্সাম্পল জুডিশিয়াল কু, এবং গণমাধ্যমেও কিন্তু একটি কু করার চেষ্টা করা হয়েছিল, মানে মিডিয়া কর্মীরা, এই সব কু গুলো কিন্তু বাংলাদেশ সফলভাবে ব্যর্থ করে দিতে পেরেছে। এবং আস্তে আস্তে আমি যেটি দেখতে পাচ্ছি যে শুধু একটি জায়গায় একটু ভয় রয়ে গেছে। ভয়টি হচ্ছে রাশিয়ার রুশ বিপ্লবের পরে সাম্রাজ্যবাদীরা, আই মিন এই বিক্ষোভে জার নিকোলাস সিংহাসন ত্যাগ করেন। মানে 1970 সালে জার নিকোলাস তার পদ ছেড়ে দেয়। তারপর যেটি হয়েছে যে জনগণের দৈনন্দিন জীবনে নেতিবাচক প্রভাব কিন্তু ফেলেছে আম, সেই বিপ্লব। এরপর যেটি হয়েছে যে বোলশেভিকরা ক্ষমতায় এসছে, এবং বোলশেভিকরা ক্ষমতায় আসার পরে যেটি একটি চরমপন্থী চরমপন্থীদের উত্থান ঘটে রাশিয়াতে, এবং তাদের মধ্যে একটি বিশৃঙ্খলা তৈরি হয়। বোলশেভিকরা ক্ষমতায় আসার আগে তারা নানান রকম প্রতিশ্রুতি দিয়েছিল যে আমরা এই করব সেই করব, কিন্তু দিন শেষে কিন্তু ওই চরমপন্থীদের উত্থানের কারণে অনেকটুকু প্রশাসনিক কাঠামোগুলো কিন্তু দুর্বল হয়ে পড়ে। রাশিয়ার পুলিশ ও বিচার বিভাগের পতনের ফলে পেট্রোগ্রাদে নিয়ন্ত্রণের অভাব হয়। তো এই সমস্যার পরে যখন বোলশেভিকরা ক্ষমতায় আসে, ঠিক তখন কিন্তু আহ, এই পরিবর্তনের প্রতিশ্রুতি দিয়েও কঠোর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে। এখন ভয়টা হচ্ছে বাংলাদেশ, এই জায়গাটিতেই ভয়, যে বাংলাদেশের জনগণ যেটি ভাবছে, এই বিপ্লবের পরে যদি সামহাও চরমপন্থীরা ক্ষমতায় চলে আসে। এখন চরমপন্থী বলতে জনগণ কাকে বুঝাচ্ছে এটি আমরা খুব ভালো করেই জানি। সেটি হচ্ছে মানে আহ, বাংলাদেশের জনগণ যেটি ভয় পাচ্ছে যে বিএনপির সাথে জামাতের একটি লিঙ্ক আপ রয়েছে, এবং জনগণের মধ্যে জামাতের প্রতি এখনো একটা আম, অনাগ্রহ, একটি কনফিডেন্সের অভাব রয়েছে। কারণ তারা ভাবছে যদি সামহাও চরমপন্থীদের একটা উত্থান ঘটে বা ইসলামপন্থীদের একটা উত্থান ঘটে, তবে বাংলাদেশের সেই সেকুলারিজমের জায়গাটা কি নষ্ট হয়ে যাবে কিনা। তো আমি পুরো ঘটনা এবং পুরো কনভারসেশনের পরে আমি যেটি বুঝাতে চাইছি দর্শক, সেটি হচ্ছে একটি বিপ্লবের পরে রাজনৈতিক অস্থিরতা তৈরি হতে পারে, মানুষের আশা খুব সহজে পূরণ নাই হতে পারে, কিন্তু আশা দ্রুত পূরণ হয়ে যাবে। এবং এই
রাজনৈতিক অস্থিরতাগুলো যেগুলো তৈরি হয় সেগুলো খুব দ্রুত শেষ হয়ে যাবে। কিন্তু সেটির জন্য একটি প্রপার সময় দিতে হবে এবং জনগণকে মাঠে থাকতে হবে, কথা বলতে হবে। এবং আমি আশা করছি যে বাংলাদেশের যে সাইন্সগুলো আমরা দেখছি, আশা করছি অন্তর্বর্তী সরকার সব বাংলাদেশের সব কাঠামোগুলোকে সুষ্ঠু করে সামনে একটা গণতান্ত্রিক দলকে ক্ষমতায় আসার যে রাস্তাটুকু সেটি অবশ্যই তারা করে দিবে। এটি আমার বিশ্বাস। ধন্যবাদ।